Try not to pay attention to those who wish to make your life miserable. Above all, avoid telling stories about their unfair treatment you have received at their hands. Stories of this kind prolong the existence of your antagonist. What matters is the ego. আমাদের প্রায়শই এমন সব মানুষের মুখোমুখি হতে হয় যাদের সমালোচনাগুলো এত গভীরভাবে আঘাত করে যে আমাদের শুধু কষ্টই নয়, আমরা বাধ্য হই হতাশাগ্রস্ত হতে। তারা আমাদের ছোট আর তুচ্ছ মনে করতে আনন্দ পায় এবং সবচেয়ে খারাপ দিক হলো এই মানসিক আক্রমণগুলো যা প্রতিধ্বনি হিসেবে থেকে যায়। সেই বিষাক্ত বাক্যাংশগুলি আমরা অনেক পরেও নিজেদের কানে বারবার শুনতে পাই। রাশিয়ান কবি এবং সাহিত্যে নোবেল বিজয়ী জোসেফ ব্রডস্কি সেই ছুরিকাঘাতগুলি খুব ভালোভাবে উপলব্ধি করেছিলেন। তাকে তার দেশ থেকে বহিষ্কার করা হয়েছিল, সংবাদ মাধ্যম তাকে নানাভাবে উপহাস করেছিল, তার পরিবার এবং তার প্রিয় মানুষ থেকে বিচ্ছিন্ন করা হয়েছিল। তবুও তিনি নিন্দুকের নিন্দার স্রোতে গা ভাসাননি। তিনি প্রতিরোধী হতে সমালোচকদের কুৎসিত শব্দের কাছে বধির হতে শিখেছিলেন এবং তিনি নিজেকে সাহিত্যিক ক্যারিয়ার অর্জনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। মে 1940 সাল রাশিয়ার লেনিনগ্রাদে জন্মগ্রহণ করেন জোসেফ ব্রডস্কি। কিশোর বয়স থেকেই কবিতা লিখতে শুরু করেন এবং 20 বছর বয়সে তার কথা ইতিমধ্যেই মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলে। তিনি 1905 সালে রুশ বিপ্লব ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ের ঘটনা প্রবাহ নিয়ে একটি বই প্রকাশ করেন, যা সরাসরি সোভিয়েত ইউনিয়নের সমাজতান্ত্রিক রাষ্ট্রচিন্তার আদর্শের সাথে বিরুদ্ধাচরণ করে। ফলে সোভিয়েত ইউনিয়নে বইটি প্রকাশ করা সম্ভব হয়নি। পরবর্তীতে ইতালির মিলানে বইটি প্রকাশিত হয়। ঠিক তার পরের বছরই এই উপন্যাসের জন্য পাস্তেরনাক সাহিত্যের নোবেল পুরস্কারের জন্য মনোনীত হন তিনি। তবে এসবের কোনো কিছুই যেন ভালোভাবে নেননি সোভিয়েত সরকার। 1962 সালে ব্রডস্কির জীবনের সঙ্গী হিসেবে আবির্ভাব হয় মেরিনা নামক একজন চিত্রশিল্পীর। তবে একটি আশাব্যঞ্জক জীবনের সূচনা হয় যখন তার এক দশক পরে 1972 সালে সরকারি এজেন্টরা তার দরজায় কড়া নাড়তে থাকে। তারা তাকে গ্রেফতার করে, তাকে একটি বিমানে তুলে ভিয়েনায় নির্বাসনে পাঠায়, আর কখনো মেরিনার সাথে দেখা করার সুযোগ হয়নি তার। তিনি আর কখনো জন্মভূমিতে পা রাখেন। সোভিয়েত শাসন তাকে সোভিয়েত বিরোধী হিসেবে চিহ্নিত করে এবং অবজ্ঞার সাথে তাকে পিষিয়ে ফেলে দেয়। সংবাদ মাধ্যম তাকে অপমানিত করে, আদালতে তাকে হয়রানি করে এবং শেষ পর্যন্ত তাকে তার দেশ থেকে ছুঁড়ে ফেলে দেয়। তবুও ব্রডস্কি পরাজিত হতে অস্বীকৃতি জানান। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে আশ্রয় পান, ইয়েল, কেমব্রিজ এবং মিশিগানে শিক্ষকতা করেন এবং 1987 সালে সাহিত্যের নোবেল পুরস্কার পান। এক বছর পর তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের একজন বিখ্যাত কবি হয়ে ওঠেন। কেউ কেউ নিজেদের বস হিসেবে, কেউ সহকর্মী হিসেবে, এমনকি কেউ কেউ বন্ধু বা আত্মীয় হিসেবেও ছদ্মবেশ ধারণ করে, যাদেরকে আমরা সবসময় সমর্থন করে থাকি। আমাদের আত্মবিশ্বাস ভেঙে ফেলার জন্য, ত্রুটিগুলি তুলে ধরার জন্য, আমাদের ভুলগুলিকে আরও বাড়িয়ে তোলার জন্য সর্বদা প্রস্তুত থাকা ব্যক্তিগুলোর কার্যক্রম থেকে ব্রডস্কি কখনোই অপমানিত বোধ করেননি। 1988 সালে ব্রডস্কি মিশিগান বিশ্ববিদ্যালয়ে একটি অবিস্মরণীয় বক্তৃতা প্রদান করেছিলেন। যারা আপনার জীবনকে দুর্বিষহ করে তুলতে চায় তাদের দিকে মনোযোগ না দেওয়ার চেষ্টা করুন। সর্বোপরি তাদের হাতে আপনি যে অন্যায় আচরণ পেয়েছেন সে সম্পর্কে গল্প বলা এড়িয়ে চলুন। এ ধরনের গল্প আপনার বিরোধীদের অস্তিত্বকে দীর্ঘায়িত করে। যা গুরুত্বপূর্ণ তা হলো প্রতিধ্বনি। আপনার সমালোচকদের মনোযোগ দেবেন না, তারা আপনার দুর্বলতার ওপর নির্ভর করে বেড়ে ওঠে। আপনি যদি তাদের নিরস্ত্র করতে চান যারা আপনাকে আঘাত করে, তাহলে আপনার মনকে সুরক্ষিত করুন। নেতিবাচকতা মূলত একটি
জাঙ্ক ফুডের মতো। একটি চর্বিযুক্ত বার্গার আপনাকে মেরে ফেলবে না, কিন্তু যদি আপনি এটিকে অভ্যাসে পরিণত করেন তাহলে আপনার শরীর ভেঙে পড়বে। একটি অন্যায্য সমালোচনা আপনাকে সংজ্ঞায়িত করে না, তবে আপনি যদি এটি বারবার পুনরাবৃত্তি করেন তাহলে আপনার মন ভেঙে পড়তে বাধ্য হবে। আপনার সমালোচকদের সম্পর্কে কথা বলা বন্ধ করুন। তাদের সবচেয়ে খারাপ শাস্তি আপনার ঘৃণা বা আপনার ক্ষমা নয়, এটি আপনার বিস্তৃতি। ঘৃণা তাদের মহিমান্বিত করে আর ক্ষমা তাদের গল্পে জীবিত রাখে, কিন্তু আপনার বিস্তৃতি তাদের শূন্যে অদৃশ্য হয়ে যায়। আর যে আপনাকে ধ্বংস করতে যায় তার জন্য এর চেয়ে কষ্টকর ভাগ্য আর কিছু হতে পারে না। আপনার মনোযোগকে আপনার সবচেয়ে মূল্যবান মুদ্রা হিসেবে রক্ষা করুন।